শুনছিলাম শিরোনামগুলো, ফিরবো আলোচনায়। আজ বাংলাদেশের টি-20 মিশন চট্টগ্রামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে, এ নিয়ে আলোচনা করব সিকান্দার ভাইয়ের সঙ্গে। সিকান্দার ভাই, যে বিষয়টা সবার আগে চলে এসেছে যে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চান লিটন দাস, তিনি কালকে প্রেস কনফারেন্সে বলেছেন, এইরকমের একটা বার্তা দিয়ে এই সিরিজ শুরু করা কিভাবে দেখেন? এটা একটা গুরুত্বপূর্ণ, যে কোনো দেশ আমরা দেখেছি যে লম্বা সময় ধরে একটা প্রস্তুতি নেয়, অর্থাৎ একটা বিশ্বকাপ শেষ হলে আর একটা বিশ্বকাপের স্টার্টিংটা করে ফেলে সবাই। এটা পাকিস্তানকে আমরা দেখেছি, বা অন্য দেশ যেগুলো উন্নত ক্রিকেট খেলুড়ে দেশ রয়েছে তারাও কিন্তু একই প্রক্রিয়ায় যায়, এবং লিটন কুমার দাস যে প্রক্রিয়াটা শুরু করেছেন তাকে অধিনায়কত্ব দেওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছিল গুড ডিসিশন, বিকজ অফ তিনি তো আসলে বিশ্বকাপ মঞ্চে তার নেতৃত্ব দেখাতে পারেননি, বিশ্বকাপ খেলা হয়নি, এবং যেহেতু একটা বিশ্বকাপ খেলা হয়নি আর একটা টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে বাংলাদেশ সরাসরি র্যাঙ্কিংয়ের কারণে, এখন আর কোয়ালিফাইং নিয়ে আপনার চিন্তা করতে হবে না, সরাসরি খেলবে। তো সেই জায়গা থেকে এখন বিশ্বকাপ দলটা হলো গোছাতে হবে, যেন আপনার যে কন্ডিশনে খেলা হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে, সেই কন্ডিশনে যেন সর্বাত্মক ভালো করা যায়, অল আউট ক্রিকেট খেলে, এবং শুধুমাত্র যে পার্টিসিপেশন এবং 2-3টা ম্যাচ জেতা এবং বলবে না যে আমরা আগের থেকে ভালো করেছি, সেই মেন্টালিটি যেন না তৈরি হয়, তারা যেন সেমিফাইনাল ফাইনাল খেলবে এরকম একটা স্বপ্ন নিয়ে যেতে পারে, সেই পরিকল্পনা থেকে আসলে এখন থেকে টিমটা গোছানো। বাংলাদেশে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে লিটনের মাধ্যমেই গত বছর থেকে। আমরা দেখেছি যে গত মেতে, মানে 2025 সালের মেতে ফার্স্ট সিরিজ খেলেছিল, 2025 সালের টি-20 বিশ্বকাপের লক্ষ্য রেখে। তো সেই জায়গা থেকে তারা যেটা করেছিল, যতগুলো সিরিজ খেলেছে প্রথম দুটো সিরিজে আমরা দেখেছি খুব বাজেভাবে হেরেছে, বিশেষ করে আপনার আমিরাতের সঙ্গে যে হারাটা, সেই হারটা কিন্তু আমাদের জন্য ছিল দুঃখজনক, এবং পরবর্তীতে পাকিস্তানের সঙ্গে, এর পরবর্তীতে টানা 4টি সিরিজ জেতা, এবং একটা সিরিজ শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের কাছে আপনার দেশে হেরেছিলেন। আদার দেন বাংলাদেশ কিন্তু খুব ভালো ক্রিকেট খেলেছে ওই ফরম্যাটে। এইবার যেটা হচ্ছে, ওই টিমটাই রয়েছে, এখানে অল্প কিছু পরিবর্তন, সেই পরিবর্তন নিয়েই কিন্তু আপনার যাচ্ছে। তো এই পরিবর্তনটা বাংলাদেশকে কিন্তু খুব ভালো জায়গায় নিয়ে যাবে আশা করা যায়। এই যে মেন্টালিটি, আপনি ব্যাটিং সাইডটা কিন্তু অলমোস্ট সিমিলার রয়েছে, শুধুমাত্র বোলিংয়ে একটা চেঞ্জ রয়েছে। জি, আমরা একটু যশোরে যাচ্ছি, সেখানে শার্শায় খাল পুনর্খনন কর্মসূচিতে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা সেখানে যাচ্ছি। আমাদের চোখের সামনে দিয়ে পৃথিবীর অনেক দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। যেই সিঙ্গাপুরকে নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি, সেই সিঙ্গাপুরের অবস্থা 1971 সালে আমাদের থেকেও খারাপ ছিল। আজ 50 বছরে তারা কোথায় চলে গিয়েছে। তারা যদি পারে, আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমরাও পারবো, এই দেশের মানুষ পারবে। এই দেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে, অস্ত্র হাতে যুদ্ধ করে এই দেশকে ছিনিয়ে নিয়ে এসেছিল, দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। এই দেশের মানুষ ফ্যাসিবাদের পতন করেছে। কাজে এই দেশের মানুষ আবারও নিজের দেশকে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত আবারও এই দেশকে গড়ে তুলতে পারবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আমরা যেমন বলি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, একই সাথে আমরা বলি করব কাজ গর্ব দেশ। সবার আগে করব কাজ, সবার আগে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আজ এই খাল খনন কর্মসূচিতে একই সাথে প্রত্যেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমরা কাজ করব, আমরা দেশ গড়ব, আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করব। প্রিয় ভাই বোনেরা, এটাই হোক আজকের এই খাল খনন কর্মসূচির আমাদের প্রতিজ্ঞা, আমাদের প্রতিশ্রুতি। আছেন নাকি আমার সাথে? কারা আছেন আমার সাথে? ধন্যবাদ। আমার কি ভাই, ব্রিজের উপরে মানুষগুলো ইনশাল্লাহ আছেন আমার সাথে? ইনশাল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, এই জিয়া খাল বা উলুশি যেই খাল, এই খালের উপরে আমরা দেখছি ছোট্ট একটি ব্রিজ আছে। এই ব্রিজটা আমি জানি এই এলাকার মানুষ নিজেরা অর্থ সংগ্রহ করে এই ব্রিজটি আপনারা তৈরি করেছেন, আমি এটা জানি। কিন্তু এলাকার মানুষ জনসংখ্যা একটু বেড়ে যাওয়াতে এই ছোট ব্রিজ চলাচল করতে আপনাদের সমস্যা হয়। ইনশাল্লাহ এই খাল পুনর্খনন হতে থাকবে, এবং একই সাথে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে একটি নতুন সুন্দর ব্রিজ এখানে উপস্থাপন করে দেওয়ার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজ আর বক্তব্য বাড়াবো না। এখন হচ্ছে বক্তব্যের তেমন সময় না, এখন হচ্ছে দেশ গঠনের সময়। এখন দেশ গঠন যেমন আমরা করব, দেশ গঠনের জন্য কাজ করব, একই সাথে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা বিভ্রান্তির রাজনীতি করছে,
যারা জনগণের কর্মসূচি, খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মানুষের ঘরে ঘরে ডাক্তার বা স্বাস্থ্য সেবা কর্মী পৌঁছে দেওয়া, স্বাস্থ্য শিক্ষা সুবিধা পৌঁছে দেওয়া, এই কর্মসূচিগুলোকে যারা বাধাগ্রস্ত করছে প্রিয় ভাই বোনেরা, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে অতীতে তাদের বিভিন্ন কর্মকাণ্ড, কাজেই সেই জিনিসগুলো মাথায় রাখবেন, কিন্তু আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। আর থাকবেন তো সতর্ক? আপনারা সতর্ক থাকলে, দেশের মানুষ সতর্ক থাকলে ইনশাল্লাহ যেই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, বাংলাদেশের মানুষ যেই সরকারকে নির্বাচিত করেছে, ইনশাল্লাহ সেই সরকার এই দেশের মানুষের জনকল্যাণে যা যা কর্মসূচি প্রয়োজন পর্যায়ক্রমিকভাবে সকল কর্মসূচি ইনশাল্লাহ বাস্তবায়ন করবে। আজ এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ। দর্শক, শুনছিলাম যশোরে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। আমরা আবারও ফিরে যাচ্ছি বিয়ন্ড দ্য গ্যালারির আলোচনায়। দুজন নতুন ক্রিকেটার রয়েছেন এই টি-20 দলে, আব্দুল গাফফার সাকলাইন আর রিপন মণ্ডলের কথা বলতে হয়। তাদেরকে কি সুযোগটা দেওয়া যেতে পারে একদম শুরু থেকে? রিপন মণ্ডলের একটা সুযোগ বা সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে। কেন? কারণ হচ্ছে যে তিনি অনেক বছর ধরে কিন্তু ভালো ক্রিকেট খেলছেন এবং বোলিং করছেন। বিপিএলে আমরা দেখেছি যে 4টা বিপিএল তিনি খেলে ফেলেছেন। 4টার মধ্যে প্রথম দিকে হয়তো খুব একটা ম্যাচ পাননি, আগের আসরে 5টা ম্যাচ পেয়েছিলেন, কিন্তু লাস্ট যেটা হলো বিপিএল সেখানে তিনি 8টা ম্যাচ খেলে কিন্তু 17 উইকেট নিয়েছেন এবং তিনি যে ইমার্জিং এশিয়া কাপ যেটা হয়ে গেল, এশিয়া কাপ রাইজিং স্টার্স, ওই এশিয়া কাপে কিন্তু অসাধারণ ক্রিকেট খেলেছিলেন, বোলিং করেছিলেন। ডেপ বোলার হিসেবে তিনি পরিচিত। বোলিংটা সাধারণত আপনার সেগ্রিগেট করে করে নেয়, যে টপ মানে পাওয়ার প্লে, তারপর মিডল ওভার এবং তার পরবর্তীতে আপনার ডেপথ। তো ডেথ বোলিংয়ে তিনি খুব পারদর্শী। তার ইয়র্কার, ব্লক হোল ডেলিভারি, এই বিশেষত্বগুলোর কারণে তিনি খুব এফেক্টিভ একজন বোলার। তো সেক্ষেত্রে তার আন্তর্জাতিক অভিষেক বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু হয়ে গিয়েছে এশিয়ান গেমসের মধ্য দিয়ে। 2023 সালে তিনি এশিয়ান গেমস 3টা ম্যাচ খেলেছেন, সেটা কিন্তু আন্তর্জাতিক ম্যাচ হিসেবে স্বীকৃত এবং জাতীয় দলের ম্যাচ হিসেবে। তো এর পরবর্তী যদি আমরা বাইল্যাটারাল সিরিজের কথা বলি তাহলে তার সেই বাইল্যাটারাল সিরিজে অভিষেক হবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তাকে খেলানোর জন্য একটা প্ল্যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়ে রেখেছে এবং টিম ম্যানেজমেন্টও চাই যে তাকে 3টা ম্যাচে সুযোগ দেওয়া হোক। অন্তত 3টা ম্যাচ যদি খেলে তিনি নিজেকে প্রুভ করতে পারেন তাহলে যেটা হবে, ইন ফিউচার যে বাংলাদেশ টিমটা থাকবে সেই টিমটা যেন তারা সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন এবং এফেক্টিভ বোলার পাওয়া যায়, অলরাউন্ডার পাওয়া যায়। যদিও প্রপারলি অলরাউন্ডার না, আমি যার কথা বলছি যে আমরা রিপন মণ্ডল কিন্তু প্রপারলি অলরাউন্ডার না, তিনি বোলিংটা ভালো করেন। আবার সাকলাইনকে যদি তৈরি করতে পারেন তিনি প্রপার অলরাউন্ডার হিসাবে প্রতিষ্ঠিত হবেন এবং আমার দৃঢ় বিশ্বাস যে আগামী 2-1 বছর যদি তাকে র্যান্ডামলি টিমের সঙ্গে রেখে খেলানো যায় এবং তার যে এফোর্ট রয়েছে, তিনি ব্যাটিং এবং বোলিং দুটাকে যদি নার্সিং করা যায় তাহলে ডেফিনেটলি বাংলাদেশের জন্য একদম বেস্ট একটা অলরাউন্ডার তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন বাংলাদেশ যে পেস বোলিং অলরাউন্ডার খুঁজছে সাদা বলের ক্রিকেটে কিংবা টেস্টে, সেই জায়গায় কিন্তু 2-3 জন দাঁড়িয়ে যাবে। তানজিম হাসান সাকিব আর তিনি সাকলাইন যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু দুজন আপনি পেয়ে গেলেন। সাইফুদ্দিন টি-20তে ভালো করছে, তখন কম্পিটিটিভনেসটা বাড়বে এবং 3 জনের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হবে সেই প্রতিদ্বন্দ্বিতা থেকে তারা বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করবেন এবং টিমে থাকার চেষ্টা করবেন। তখন বাংলাদেশ ভালো বোলিং অলরাউন্ডার অনেক বাড়বে। আর চট্টগ্রামে যেহেতু খেলা, সেক্ষেত্রে আজকের কম্বিনেশনটা কি হতে পারে, একাদশে কিভাবে সাজাতে পারে? 3 জন পেস বোলার খেলবে এনে কোনো সন্দেহ নেই, কারণ তার সঙ্গে সঙ্গে কিন্তু 2 জন স্পিনার তো থাকেই, কিন্তু অপশনাল স্পিনার যারা আর রয়েছেন তারা হয়তো ওখানে ইনপুট দেবেন। কিন্তু 20 ওভার তো করতে হলে আপনার 4-5 জন বোলার লাগে, 4-5-20। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার স্পিনার কিন্তু কয়েকজন রয়েছে। রিশাদ তো খেলবেন লেগ স্পিনার হিসেবে, যদি অফ স্পিন কাকে আনতে চান আপনি, শেখ মেহেদী, অন্য কাউকে তো সুযোগ দেওয়ার খুব একটা জায়গা দেখি না আপনার। সেই ক্ষেত্রে যারা রয়েছেন, ব্যাটার রয়েছেন, তাদের মধ্যে থেকে কেউ যদি 2-1 ওভার করে দেয়, তার যদি ঘাটতি থাকে সেই ওভারগুলো কাভার করবে। এই দিক থেকে শেখ মেহেদী কিন্তু খুব ভালো এই ফরম্যাটে টি-20তে। বাঁহাতি নাসুমও কিন্তু খুব ভালো, বাঁহাতি তিনি সাকসেস হয়েছেন, কিন্তু এখানে সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে আমার একটা ডাউট রয়েছে। শেখ মেহেদী এবং লেগ স্পিনার রিশাদ এই দুজনই খেলবেন, ওদিকে 3 জন ফাস্ট বোলার মধ্যে প্রথম বাঁহাতি শরীফুল খুব ছন্দে রয়েছেন, তিনি খেলবেন। তার সঙ্গে যদি আপনি চিন্তা করেন কাকে আনবেন, তানজিম সাকিব অথবা সাইফুদ্দিনকে না নেওয়ার একটা সম্ভাবনা আছে, যদি যেহেতু তানজিম সাকিব খেলবে, তানজিম সাকিব ব্যাটিংটা ভালো পারেন, সেই ক্ষেত্রে রিপন মণ্ডলের একটা সম্ভাবনা রয়েছে। আর যদি কোনো কারণে রিপন মণ্ডলের
না খেলা হয় বা নতুন কাউকে না অভিষেক করেন এখানে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে 3 জন অভিজ্ঞ যারা রয়েছেন তাদেরকেই খেলাবেন। পরবর্তী ম্যাচে হয়তো তাদের মধ্য থেকে যে কোনো নতুন একজনকে খেলাতে পারে কিংবা শেষ ম্যাচে গিয়ে খেলাতে পারে। তবে যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে রিপন মণ্ডলকে এই সিরিজের সবগুলো ম্যাচ খেলাতে চায়, বিশেষ করে সিলেকশন প্যানেল মনে করে তাদের খেলালে যেটা হচ্ছে দেখার একটা সুযোগ। কারণ হচ্ছে যে আপনার মুস্তাফিজকে যখন বিশ্রাম দিলেন, সেই বোলারটা যাদেরকে নিলেন তাদেরকে যদি সুযোগ না দেন তাহলে তো আপনার দেখা হলো না যে তারা আসলে প্রকৃতি চ্যালেঞ্জ দেওয়ার মতো সক্ষমতা রাখে কিনা কিংবা তাদের যোগ্যতা কতটুকু। জি, এমনিতে চট্টগ্রামের মাঠটা নিয়ে কথা হচ্ছে যে এই ভেন্যুর পানির একটা সমস্যা রয়েছে, ঘাসের পর্যাপ্ত বেড়ে ওঠা নিয়ে প্রশ্ন উঠেছে। সেক্ষেত্রে এই মাঠের আউটফিল্ড কি একটা প্রতিবন্ধকতা তৈরি করবে ওভারঅল খেলায়, যার প্রভাবটা পড়বে আপনার কি মনে হচ্ছে? আউটফিল্ডের আপনার গ্রাসটা দেখতে লুক্রেটিভ না, ওটা তো বার্নিং হয়ে গিয়েছে রোদের কারণে, ওখানে লবণাক্ত পানি। তাছাড়া আপনার যেটা হলো ফিল্টারিং পানি, যেটা আমরা মিঠা পানি আমরা বলে থাকি, সেই পানিটা কিন্তু পাইনি এতদিন, যে কারণে আপনার ঘাসটা মরে গিয়েছে। পানি প্রপার না দিতে পারলে হবে না। তো এই মরা ঘাসের কারণে যে আউটফিল্ড খুব স্লো হয়ে যাবে তা না, ওটা দেখতে খারাপ এবং কখনো কখনো হয়তো এফেক্ট করে, কিন্তু এটার জন্য আইসিসি হয়তো এই জিনিসটা বুঝবে যে ডিমেরিট পয়েন্ট দেওয়ার আগে অবশ্যই ভাববে। কারণ হচ্ছে যে একটা ক্রাইসিসের কারণে এটা হয়েছে, তো সেই ক্রাইসিস ওভারকাম করার জন্য অলরেডি পাম্প বসানো হচ্ছে এবং এই পাম্প বসানো হয়ে গেলে এটা খুব ভালোভাবে এই মাঠটা পরিচর্যা করা সম্ভব হবে। এবং গ্রিন আমরা আগে যেভাবে দেখেছি কয়েক বছর আগে, 10 বছর আগে থেকে 12 বছর আগে, তো সেই গ্রিনিশ ফিল্ড আবার দেখতে পাবো। এবং উইকেট যেটা কন্ডিশন, টোটাল উইকেট, ওয়ান ডে ম্যাচটা তো হয়েছে ওখানে, খারাপ হয়নি সব কিছু মিলিয়ে। টি-20 ম্যাচ এই জন্য তো আলাদা, কিন্তু এই মাঠে হেরেছিল লাস্টবার যখন বাংলাদেশ টি-20 সিরিজ খেলেছিল, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোয়াইট ওয়াশ হয়েছিল। টোটাল সিরিজটাই তো বাংলাদেশ খারাপ খেলেছিল, যেহেতু খারাপ খেলেছিল সেই জায়গায়, সেইখানে আপনার ধরেন শুধু মাঠের কারণে না, আমরা বাংলাদেশ আসলে পারফর্ম করতে পারিনি। এবার যে ছন্দে রয়েছে, লিটন যেটা বলেছেন সেটা হচ্ছে যে এখনই প্রেশারটা দেবে না, কারণ অনেকদিন মাঝখানে গ্যাপ চলে গিয়েছে, বিশ্বকাপ খেলেন, একটা হতাশা কাজ করেছে। যদিও তারা টি-20-র মধ্যে রয়েছেন এবং খেলার মধ্যেই রয়েছেন, পাকিস্তান সিরিজে ওয়ানডে খেলা টি-20 খেলার মধ্যে খুব একটু ডিফারেন্স থাকে। তারপরেও আপনি টি-20 তো কন্টিনিউয়াসলি খেলেছেন, বিপিএল খেলেছেন, তার পরবর্তীতে আরেকটা টুর্নামেন্ট খেলেছেন। তো এই ইমপ্রুভমেন্টটা যদি আপনি শো করতে পারেন, যেহেতু বিশ্বকাপ খেলেননি, সেই এফোর্টটা যদি আপনি এখানে আউটপুটটা ডেলিভার দিতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারবেন। এই নিউজিল্যান্ড কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড না, বিশ্ব রানার আপ নিউজিল্যান্ড না। তারাও যে ফাইনাল খেলেছিল সেই প্লেয়ারদের মধ্যে একজন রয়েছে, আর সবাই কিন্তু ওই দলের, আর সবাই কিন্তু আপনার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। সেই ক্ষেত্রে এই দলের বিপক্ষে অবশ্যই বাংলাদেশের জেতা উচিত এবং ভালো শুরু করা উচিত। জি, আমরা আবারও ফিরবো আলোচনায়, তবে তার আগে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে রয়েছে আরিফুল ইসলাম, আছেন আমার সঙ্গে দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সিকান্দার আলী। আবার চলে যাচ্ছে আলোচনায় টি-20 সিরিজ নিয়ে। বাংলাদেশ দল বলছিলেন বিরতির আগে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে এবং তারা খুব একটা শক্তিশালী দল না, মানে তুলনায় পিছিয়ে আছে। কিন্তু যে দলটা শেষ বিশ্বকাপের সেমি খেলেছে তাদের তো একটা লেগেসি আছে, সেক্ষেত্রে কি টাফ টাইম দিতে পারে? ডেফিনেটলি, কারণ তাদের একটা মেন্টাল স্ট্রেংথও থাকে যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফাইট দিয়েছি, আমি চ্যাম্পিয়ন হতে পারিনি কিন্তু রানার্স আপ হয়েছে, বিশ্বের দ্বিতীয় সেরা দল তারা বিশ্বকাপ ওয়াইজ। তো এখন র্যাঙ্কিংয়ে যদিও একটু পিছিয়ে গেছে, দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হেরে, বিশ্বকাপের পরে কিন্তু তারা একটা সিরিজও খেলেছে, যদিও সেই ক্রিকেটারদের ম্যাক্সিমাম এখানে নেই। তো তারপরে মেন্টালি তাদের একটা আলাদা স্ট্রেংথ থাকে এবং তারা সবসময় কিন্তু ভালো ক্রিকেট খেলার চেষ্টা করে এবং পেশাদারিত্বের জায়গায় এবং মেন্টাল স্ট্রেংথের জায়গায়, শারীরিক কসরতের জায়গায়, সক্ষমতার জায়গায় বাংলাদেশের থেকে সবসময় এগিয়ে। বাংলাদেশের প্লেয়াররা এখনও সেই জায়গায় পৌঁছায়নি, তবে সেই মেন্টালিটি যদি শো করতে পারে এবং তারা যে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ারও কিন্তু এখানে আছেন, যারা লিটন কুমার দাস বলেন, অন্য যে কয়জনই আপনি চিন্তা করেন, তানজিম সাকিবরা, তারপর তানজিম সাকিব কিন্তু বেশ কয়েকটা অনেকগুলি ম্যাচ খেলে ফেলেছেন, 40টা ম্যাচ। তার যদি কথা বলেন ব্যাটিং ওপেনারে যদি আপনার তামিমের কথা বলেন, তিনি কিন্তু 2টা বিশ্বকাপ খেলেছেন, টি-20 এবং ওয়ানডে। এই বিশ্বকাপও খেলতেন, আনফর্চুনেটলি হয়নি। তো সেই ক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্স কিন্তু একেবারে কম নয়। তা এতগুলি ম্যাচ খেলার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো ডেলিভার দেওয়ার এখনই উপযুক্ত সময় এবং আগামী বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নেওয়াটা সুযোগ এখন থেকে। তো এই দলের বিপক্ষে অবশ্যই বাংলাদেশ জেতা উচিত এবং ব্যাটিং অর্ডার যদি ওয়াইজ যদি চিন্তা করেন, তারা কিন্তু কন্টিনিউয়াসলি খেলার মধ্যে আছে। এই কন্টিনিউয়াসলি খেলার মধ্যে থাকার হলো 29টা
মানে যে 15টা ম্যাচ খেলেছে বা 29টা ম্যাচ খেলেছে তার মধ্যে 15টা লিটন কুমার দাসের নেতৃত্বে জিতেছে, বাদবাকিগুলি হেরেছে 13টার মতো। তো এই যে উইনিং একটা হ্যাবিট, এই হ্যাবিটটা যদি কন্টিনিউ করতে পারে এবং তাদের যে প্রস্তুতিটা হয়েছে সেই প্রস্তুতিটা যদি শো করতে পারে, ডেলিভার দিতে পারে, তাহলে অবশ্যই নিউজিল্যান্ডকে হারানো সম্ভব। নিউজিল্যান্ডের একটা বড় বিষয় রয়েছে, তারা হয়তো সারপ্রাইজ দেওয়া শিখে গেছে। হঠাৎ করে এই কন্ডিশনে আগে পারতো না, কিন্তু উইকেট কন্ডিশন ভালো হওয়াতে, বাংলাদেশে আগের থেকে ভালো হওয়াতে তারা কিন্তু ভালো ক্রিকেট খেলছে। আমরা সেটা দেখেছি লাস্ট যে মিরপুরে ওয়ান ডে হলো, তা আমরা কিন্তু বাংলাদেশ টিম কিন্তু আপত্তি করেছে, প্লেয়াররা বলেছে যে কন্ডিশনটা, উইকেটটা অত ভালো না, কিন্তু নিউজিল্যান্ড বলেছে উইকেট ভালো। তার মানে আগে আমরা সবসময় শুনতাম আমাদের হোমে যারা খেলতো স্বাগতিক দল, বাংলাদেশ বলতো যে না উইকেট আমাদের জন্য ফিট আছে, হোম অ্যাডভান্টেজ নেব, ওইটা করবো সেটা করবো, কিন্তু প্রতিপক্ষ বলতো ইটস এ টাফ উইকেট এবং সেইভাবে তারা আসতো। কিন্তু এখন তারা উইকেটের প্রশংসা করছে, তার মানে ভালো উইকেটে খেলা খুবই ইম্পর্টেন্ট। টি-20টা খুবই ব্যাটিং ফ্রেন্ডলি, স্পোর্টিং উইকেটে খেললে আরও ভালো, কারণ এখানে রানের খেলা হওয়া, এখানে 170-80 রান যদি হয়, হেরে গেল কোনো সমস্যা নেই, কিন্তু ওই রানটা চেস করার মতো মানসিকতা থাকতে হবে। লিটন দাস গতকাল বলছিলেন যে লোয়ার মিডল অর্ডারে যারা ব্যাট করেন তাদের কাছ থেকে ভালো ব্যাটিং আশা করেন, রিশাদ, শেখ মেহেদী বলেন। এই জায়গায় একটা ঘাটতি দেখেন কিনা অন্যান্য দেশের তুলনায়, দলগুলোর তুলনায়, যে কম বলে বেশি রান করে দেওয়া, একটা ভালো ক্যামি ইনিংস খেলতে পারলে তো টি-20 ম্যাচের মোমেন্টামটা চেঞ্জ হয়ে যায়। আমাদের টপ অর্ডার থেকে শুরু করে একেবারে লোয়ার অর্ডার পর্যন্ত আমরা কিন্তু ক্যামিনিং স্কোপ কম খেলতে পারি, এবং আমাদের ওই ফায়ার করা, যে ঠিক আছে 10 বলে 30 করা, 40 করা, এরকম মেন্টালিটি বা সক্ষমতা বোধ আমার একটু কম। আমাদের প্র্যাকটিসের ঘাটতি এইসব জায়গায়। টি-20 যারা ডোমেস্টিকে খেলে তারা কিন্তু ওই সব জায়গায় নিজেদের এরকম ফায়ার ইনিংস কিন্তু দেখায় না, করতে পারে না, খুব একটা আমরা দেখিও না। তবে যেটা হচ্ছে যে লোয়ার অর্ডার যারা খেলেন তাদের এরকম রিস্ক নেওয়ার সুযোগ থাকে। তাদের উচিত যে এই প্র্যাকটিসটা খুব ভালোভাবে করা, এবং যত সম্ভব 5 বল পেলে 5 বলে যেন 4-5 20 হয়ে যায় বা আরও বেশি হয়ে যায়। এইরকম আপনার যদি মেন্টালিটি থাকে তাহলে আপনার অবশ্যই জিতবেন। আমরা রিশাদকে দেখেছিলাম যে বিপিএলে কিন্তু ম্যাচ জিতিয়েছিলেন, এর গত বিপিএলের আগের বিপিএল, গত বিপিএল তিনি খেলেননি। তার মানে হচ্ছে যে তার অ্যাবিলিটি রয়েছে, যদি ওখানে পারেন ফাইনালের মতো একটা জায়গায়, তখন আপনি ন্যাশনাল টিমে কেন পারবেন না? আরও ফ্রিডম নিয়ে আপনি এখানে খেলবেন। তানজিম সাকিবের মারার ক্ষমতা আছে, সক্ষমতা আছে, তিনিও ওই প্র্যাকটিসটা হয়তো করতে পারেন। অন্য যারা রয়েছেন, আমি সবচেয়ে দুঃখজনক যেটা হচ্ছে যে শেখ মেহেদী, তিনি কিন্তু আগে খুব ভালো করতেন, এইসব জায়গা মারতেন, কেন যেন ব্যাটিংটা তার একটু দুর্বল হয়ে গিয়েছে। আমরা সবসময় দেখেছি যে শেখ মেহেদী ব্যাটিংটা ভালো পারেন, অলরাউন্ডার হিসাবে তার একটা প্রতিষ্ঠিত হওয়ার চান্স ছিল, তবে সেই জায়গায় একটু ঘাটতি রয়েছে। সেই ঘাটতিটা যদি ওভারকাম করতে পারে তাহলে খুব ভালো হবে। ইন ফিউচার যেটা হচ্ছে যে এই যে শেখ মেহেদীর মেন্টাল টাফনেস অনেক বেশি অন্যদের থেকে, কারণ তিনি একটা ফরম্যাট খেলেন এবং সেখানে খুব প্রতিদ্বন্দ্বিতা করে ভালো ক্রিকেট খেলেন, যে কারণে তার মেন্টাল স্ট্রেন্থ যেহেতু ভালো, তাকে যদি ব্যাটিংটা অর্ডারটা ঠিক মতো ঠিক করে দেওয়া যায় এবং তিনি ধারাবাহিক ভালো করবেন, আমার দৃঢ় বিশ্বাস। জি, আর এমনিতে কি মনে হচ্ছে, যদি খুব সংক্ষেপে জানতে চাই, যে ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতলো 2-1, এই সিরিজটা বাংলাদেশ কেমন করতে পারে, কার পক্ষে যাবে, খুব সংক্ষেপে যদি বলেন যে আপনার প্রেডিকশনটা কি? বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে, এই টি-20 সিরিজটা তো আসলে 3-0 হওয়া উচিত, বাংলাদেশের পক্ষে যাওয়া উচিত, কারণ বাংলাদেশের যে দল, সেই দলের কিন্তু টপ সেট আপই রয়েছে। আপনার বিশ্বকাপ খেলতে নেই স্যার, আপনার শুধু বলুন মুস্তাফিজ আর তাসকিন নাই, এই ছাড়া তো আর সবই আছে আপনার এখানে। তার মানে হচ্ছে যে আপনাকে এই সেট আপ নিয়ে বিশ্বকাপে যদি আপনি জেতার মতো বা সেমিফাইনাল খেলার মতো স্বপ্ন থেকে থাকে, তাহলে আপনি এখানে কেন পারবেন না? অবশ্যই আপনার 3-0 করা উচিত। এবং বাংলাদেশের অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। 3-0 যদি নিউজিল্যান্ডকে হারাতে চায়, আজকের শুরুটা ভীষণ রকম ইম্পর্টেন্ট, এবং চট্টগ্রামে টাইগাররা সেটা নিশ্চয়ই করতে চাইবে। শেষ করছি আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।